আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো, পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো। আজকে বিবিএ ফোর্থ ইয়ারের সাথে আমার ক্লাস। আমি কোর্স হল অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2। আমরা তো বিভিন্ন ফান্ড সম্পর্কে আলোচনা করছিলাম। গত ক্লাসে ইন্টারনাল সার্ভিস ফান্ড এটা নিয়ে ডিটেলস আলোচনা করেছি। আজকে আমার টপিক হলো এন্টারপ্রাইজ ফান্ড। আমরা এন্টারপ্রাইজ ফান্ড সম্পর্কে আজকে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। তাহলে টপিক হলো এন্টারপ্রাইজ ফান্ড। এখানে যে অ্যাড্রেসটি আছে, এখানে তোমরা লগ ইন করলে ক্লাসের হ্যান্ডআউটটি কালেক্ট করে নিতে পারবে। সবকটা ক্লাসের হ্যান্ডআউটই এখানে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তাহলে আমরা চলো শুরু করি এন্টারপ্রাইজ ফান্ড। তাহলে প্রথমে আমি আবারও সেই স্লাইডটা দেখাতে চাই। আমাদের ফান্ডের যে 3টা ক্যাটাগরি ছিল, তার ভিতরে প্রোপ্রাইটারি ফান্ডের আমরা গত ক্লাসে ইন্টারনাল সার্ভিস ফান্ড সম্পর্কে জেনেছি। আজকে আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করব এন্টারপ্রাইজ ফান্ড সম্পর্কে। ঠিক আছে, এন্টারপ্রাইজ ফান্ড। তাহলে আমাদের আজকে টপিক হলো এন্টারপ্রাইজ ফান্ড। আর এই যে ছকটা, গত ক্লাসেও আমি এই ছকটা দেখিয়েছি। এইখানে আমাদের যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, মেজারমেন্ট, ফোকাস, বেসিক্স অফ অ্যাকাউন্টিং ছিল, সেখানে আমাদের প্রপার্টি ফান্ডের জন্য ইকোনমিক রিসোর্সেস এবং আমাদের বেসিস অফ অ্যাকাউন্টিং হলো অ্যাক্রুয়াল। খেয়াল করতে হবে যে গভর্নমেন্টাল ওয়াইড যে ফিনান্সিয়াল স্টেটমেন্টের যে মেজারমেন্ট, ফোকাস এবং বেসিস অফ অ্যাকাউন্টিং, এই দুটোর সাথে আমাদের শুধু পার্থক্য ছিল গভর্নমেন্ট ফান্ডগুলোতে, কিন্তু প্রোপ্রাইটারি অ্যাকাউন্টে আমরা দেখছি যে একই রকম না। এখানে ইকোনমিক রিসোর্সেস হলো মেজারমেন্ট, ফোকাস, আর বেসিস অফ অ্যাকাউন্টিং হলো অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। তাহলে এখানে ইকোনমিক রিসোর্সেস মানে আমরা ক্যাপিটাল অ্যাসেট এবং লং টার্ম লাইবিলিটিসগুলো এখানে দেখাতে পারবো। আচ্ছা, তাহলে চলো আমরা এন্টারপ্রাইজ ফান্ড সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। প্রোপ্রাইটারি ফান্ডের মধ্যে ইন্টারনাল সার্ভিস ফান্ডে আমরা ক্ষেত্রে আমরা দেখেছি কি যে গুডস অ্যান্ড সার্ভিস প্রোভাইড করছে ইন্টারনাল আদার ডিপার্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট, আর এখানে গুডস অ্যান্ড সার্ভিসটা প্রোভাইড করছে, তৈরি করছে বা গুড সার্ভিস প্রোভাইড করছে পাবলিকের জন্য। ঠিক আছে, তাহলে পাবলিকের জন্য, তাহলে এখানে গভর্নমেন্ট কিন্তু একটা এন্টারপ্রাইজ হিসেবে কাজ করে, অন্টারপ্রেনার হিসেবে কাজ করে, বা বিজনেস টাইপ অর্গানাইজেশনের মতো কাজ করে। তাহলে চলো আমরা দেখি যে আমাদের এখানে কিভাবে ডিফাইন করছে। বলছে যে an enterprise fund is a self-supporting government fund that sells goods and service to the public for a fee. ঠিক আছে, ফর আ ফি। তাহলে আমাদের কি হলো, যে সেলফ সাপোর্টিং গভর্নমেন্টাল ফান্ড, সেটা কি করছে, সেলস গুডস অ্যান্ড সার্ভিসেস টু দ্য পাবলিক ফর আ ফি। একটা ফির এগেনস্টে পাবলিককে সে গুডস সেল করছে অথবা সার্ভিস প্রোভাইড করছে। An enterprise fund uses the same accounting framework followed by the entities in the private sector such as GAAP and IFRS. তাহলে গ্যাপ এবং IFRS এর যে অ্যাকাউন্টিং যে প্রসিডিউর বা স্ট্যান্ডার্ড বা ফ্রেমওয়ার্কের কথা বলা হয়েছে, সেটা এখানেও প্রাইভেট সেক্টরগুলো যেভাবে, যে এন্টিটিসগুলো, প্রাইভেট সেক্টর এন্টিটিসগুলো যেভাবে ফলো করে, এন্টারপ্রাইজ ফান্ডেও আমরা সে একই রকম ভাবে পাবো মোটামুটি প্রায়। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, দ্য গভর্নমেন্টাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ডস GSB describe enterprise fund in its codification of governmental accounting and financial reporting standards. তাহলে GSB স্ট্যান্ডার্ডের ভিতরেও তাদের যে গভর্নমেন্টাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ডসগুলো আছে বা বোর্ড আছে, সেখানে কোডিফিকেশন মধ্যে এন্টারপ্রাইজ ফান্ডকে ডিফাইন করা হয়েছে। দেখো বলছে, ইট স্টেটস, কিভাবে বলেছে, দ্যাট এন্টারপ্রাইজ ফান্ড মে বি ইউজ টু রিপোর্ট এনি অ্যাক্টিভিটি ফর উইচ আ ফি ইজ চার্জড to external user, public, এখানে external user মানে public, for goods or service। তাহলে গভর্নমেন্টাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ডের মধ্যে কিভাবে এটাকে ডিফাইন করা হচ্ছে, এন্টারপ্রাইজ ফান্ডকে টু রিপোর্ট এনি অ্যাক্টিভিটি, যে কোনো অ্যাক্টিভিটিকে রিপোর্ট করার জন্য, ফর উইচ, যেখানে ফি ইজ চার্জড। ঠিক আছে, একটা ফি চার্জ করা হয় টু দ্য এক্সটার্নাল ইউজার, যারা এই অ্যাক্টিভিটিতে যেই গুডস অ্যান্ড সার্ভিসগুলো প্রোভাইড করা হচ্ছে বা সেল করা হচ্ছে, এই সার্ভিস বা গুডসগুলো যারা পাচ্ছে বা যারা কনজিউম করছে, তাদের জন্য একটা ফি চার্জ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এক্সটার্নাল ইউজার বলতে এখানে পাবলিককে বোঝানো হচ্ছে। আচ্ছা, আর দেখো কি বলা আছে এখানে, কমন কিছু এক্সাম্পলের কথা বলা হয়েছে। দ্য মোস্ট কমন এক্সাম্পলস অফ গভর্নমেন্টাল এন্টারপ্রাইজেস আর কি কি আছে দেখো, পাবলিক ইউটিলিটিস, নোটেবলি ওয়াটার অ্যান্ড সোয়ার ইউটিলিটিস, ইলেকট্রিক অ্যান্ড গ্যাস ইউটিলিটিস, তারপরে আছে ট্রান্সপোর্ট সিস্টেম, এয়ারপোর্ট, হসপিটালস, টোল ব্রিজে যে টোল আদায় করা হয়, প্রডিউস মার্কেটস, পার্কিং লটস, পার্কিং গ্যারেজেস,
অ্যান্ড পাবলিক হাউজিং প্রজেক্টস। ঠিক আছে, তাহলে গভর্নমেন্টের এই ধরনের অর্গানাইজেশনগুলো, গভর্নমেন্টাল অর্গানাইজেশন কিন্তু হতে হবে। তাহলে গভর্নমেন্টাল এই ধরনের অর্গানাইজেশনগুলো কি প্রোভাইড করছে, প্রোডাক্ট বা সার্ভিস প্রোভাইড করছে এবং তার এগেনস্টে একটা ফি চার্জ করছে। তাহলে নিচে কি বলেছে, সিন্স সার্ভিস অফ দ্য টাইপ মেনশনড আর ইন্টেন্ডেড টু বি লার্জলি সেলফ সাপোর্টিং। এই যে অর্গানাইজেশনগুলো আমরা কথা বললাম যারা এই ধরনের সার্ভিসগুলোকে প্রোভাইড করছে বা প্রোডাক্ট প্রোভাইড করছে, তারা কি বল, তারা হলো সেলফ সাপোর্টিং। মানে এই যে অ্যাক্টিভিটিগুলো, তাদের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটিগুলোকে যে কস্ট অফ অ্যাক্টিভিটি এটা সাপোর্টেড বাই দেয়ার ফিজ, যে ফিসে তারা চার্জ করছে এই তাদের যে পাবলিক বা এক্সটার্নাল যারা ইউজার যারা তাদের উপরে যে ফিসটা তারা চার্জ করছে সেখান থেকে তাদের কিন্তু কস্ট অফ অ্যাক্টিভিটিসগুলো প্রোভাইড হচ্ছে বা এবং ইনক্লুডিং কস্ট অফ ক্যাপিটাল সহ। আচ্ছা, দে আর জেনারেলি অ্যাকাউন্টেড ফর বাই এন্টারপ্রাইজ ফান্ড। তাহলে এই যে অর্গানাইজেশনগুলো আমরা দেখছি গভর্নমেন্টাল অর্গানাইজেশন যারা এক্সটার্নাল ইউজার মানে পাবলিকদের কিছু কোনো গুডস বা সার্ভিস প্রোভাইড করছে এবং তার এগেনস্টে তারা একটা ফিজ চার্জ করছে। তাহলে এই এন্টিটিসগুলোকে আমরা যেই ফান্ডের মাধ্যমে যাতে তাদের অ্যাকাউন্টিং রেকর্ডগুলো আমরা প্রেজেন্ট করে থাকি বা আমরা যেখানে আমরা রেকর্ডিং সিস্টেমটা আমরা যেখানে মেনটেন করি সেই ফান্ডটাই হলো এন্টারপ্রাইজ ফান্ড। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো কি বলছে যে এন্টারপ্রাইজ ফান্ড অ্যান্ড ইন্টারনাল সার্ভিস ফান্ড দুটোই তো আমাদের কি বোথ আর ক্লাসিফাইড বাই দ্য জিএসবি অ্যাজ প্রোপ্রাইটারি ফান্ড। তাহলে এন্টারপ্রাইজ ফান্ড এবং ইন্টারনাল সার্ভিস ফান্ড দুটোই কিন্তু আমাদের প্রোপ্রাইটারি ফান্ডের, কিন্তু এই শুধুমাত্র আমাদের এন্টারপ্রাইজ যে ফান্ডটা এই ফান্ডটাকে আমরা বিজনেস টাইপ অ্যাক্টিভিটিস কলামে গভর্নমেন্ট ওয়াইড অ্যাক্টিভিটিস যেটা আছে গভর্নমেন্ট ওয়াইড ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটা আমরা তৈরি করি, আমাদের একটা অ্যাকুমুলেটেড যে একটা স্টেটমেন্ট থাকে সেখানে বিজনেস টাইপ অ্যাক্টিভিটিস একটা কলাম আছে, সেই কলামের মধ্যে শুধুমাত্র এন্টারপ্রাইজ ফান্ডটাকে প্রেজেন্ট করা হয়। ইন্টারনাল সার্ভিস ফান্ড কিন্তু কোথায় যাচ্ছে সেটা গভর্নমেন্ট ওয়াইড অ্যাক্টিভিটিসের যে কলামটা আছে সেই কলামের মধ্যে ইন্টারনাল সার্ভিস ফান্ডটা যাচ্ছে, যেটা আমরা গত ক্লাসে দেখেছি। কিন্তু শুধুমাত্র এন্টারপ্রাইজ যে ফান্ডটা এই ফান্ডটাই বিজনেস টাইপ অ্যাক্টিভিটিস কলাম যেটা আছে এই গভর্নমেন্ট ওয়াইড ফিনান্সিয়াল স্টেটমেন্টের এই কলামের মধ্যে শুধুমাত্র এন্টারপ্রাইজ ফান্ডের অ্যাক্টিভিটিসগুলো আসে। আচ্ছা, তারপর দেখো কি বলেছে, if only enterprise fund are included in the business type activities column, there is no need to maintain a separate set of accounting records for the business type activities at the government wide level. তাহলে কি হলো, আমরা এর আগের ক্লাসগুলোতে যতগুলো ফান্ডই আমরা পড়েছি তার পাশাপাশি ফান্ডে কি জার্নাল হবে তার পাশাপাশি আমরা গভর্নমেন্ট ওয়াইড অ্যাক্টিভিটিসে কি জার্নাল হবে সেটা আমরা শিখেছি। কারণ হলো সেগুলো প্রত্যেকটাকে গভর্নমেন্ট ওয়াইড অ্যাক্টিভিটিসের যে কলাম এই যে গভর্নমেন্ট ওয়াইড ফিনান্সিয়াল স্টেটমেন্টে আমাদের যে বিজনেস টাইপ অ্যাক্টিভিটিস কলাম যেমন আছে তেমনভাবে একটা গভর্নমেন্ট ওয়াইড অ্যাক্টিভিটিস কলাম আছে, সেই কলামের মধ্যে অন্যান্য ফান্ডগুলোকে আমরা প্রেজেন্ট করি, কিন্তু শুধুমাত্র এন্টারপ্রাইজ ফান্ডটাকে আমরা বিজনেস টাইপ অ্যাক্টিভিটিস কলামের মধ্যে প্রেজেন্ট করি। তো যেহেতু শুধুমাত্র এন্টারপ্রাইজ ফান্ডটাই এই বিজনেস টাইপ অ্যাক্টিভিটিস কলামের মধ্যে যাচ্ছে সেই জন্য বলছে যে নো নিড টু মেনটেন আ সেপারেট সেট অফ অ্যাকাউন্টিং রেকর্ড ফর গভর্নমেন্ট ওয়াইড অ্যাক্টিভিটিস। এখানে কি করা হয়, জাস্ট এই যে এন্টারপ্রাইজ ফান্ডের জন্য যে অ্যাকাউন্টিং অ্যাক্টিভিটিসগুলো রেকর্ড করা হয় সেটাকে শুধুমাত্র এখানে অ্যাকুমুলেটেড করে দেওয়া হয় বা কম্বাইন করে দেওয়া হয়। দেখো কি বলা আছে, rather the financial record of the enterprise fund can simply be added together for financial reporting purposes at the government wide level. তাহলে গভর্নমেন্ট ওয়াইড লেভেলে যে স্টেটমেন্টটা নেট অ্যাসেট বা আমরা অন্যান্য যে স্টেটমেন্টটা করি সেটার জন্য আলাদা করে আমরা কোনো জার্নাল করছি না, আমরা এন্টারপ্রাইজ ফান্ডের মধ্যে যে জার্নালগুলো করছি সেটাকে আমরা স্টেটমেন্টে যখন প্রকাশ করছি সেই স্টেটমেন্টটাকে এই বিজনেস টাইপ অ্যাক্টিভিটিস কলামের মধ্যে প্রকাশ করা হয়। আলাদা করে গভর্নমেন্ট ওয়াইড অ্যাক্টিভিটিসের জন্য কোনো জার্নাল আমাদের এখানে কিন্তু করতে হবে না। আচ্ছা, এরপরে দেখো কি বলা হয়েছে, any inter-fund transaction among enterprise fund should be eliminated because they would have no net effect on overall business type activities. তাহলে যদি এই অ্যামাং এন্টারপ্রাইজ ফান্ডের মধ্যে কোনো ধরনের ইন্টারফান্ড ট্রানজাকশন হয় তাহলে সেটা বলছে যে সেটা এলিমিনেটেড, শুড বি এলিমিনেটেড। কেন? বিকজ দে উড হ্যাভ নো নেট এফেক্ট অন ওভারঅল বিজনেস টাইপ অ্যাক্টিভিটিস। ঠিক আছে, তাহলে ইন্টারফান্ড যে ট্রান্সফারগুলো হচ্ছে বা ট্রানজাকশনগুলো হচ্ছে অ্যামাং এন্টারপ্রাইজ ফান্ডগুলোর মধ্যে সেগুলো আমরা এলিমিনেট করবো, সেগুলোর জন্য আমাদের কোনো জার্নাল করতে হচ্ছে না, কারণ এটা ওভারঅল বিজনেস টাইপ অ্যাক্টিভিটিসের মধ্যে কোনো এফেক্ট করবে না। আচ্ছা,
তাহলে এরপরে আসো দেখো, এখানে আমি যে মাত্রই যে বললাম যে গভর্নমেন্ট ওয়াইড অ্যাক্টিভিটিসে এখানে আমাদের সিটি অ্যান্ড কান্ট্রি অফ ডেনভার একটা স্টেটমেন্ট অফ নেট অ্যাসেট, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি ঠিক বুঝতে পারছি না, অনেক ছোট লেখা। এখানে স্টেটমেন্ট অফ নেট অ্যাসেট, এখানে অ্যাসেট লায়াবিলিটিস, এভাবে আমরা আগে আমরা যখন গভর্নমেন্ট ওয়াইড অ্যাক্টিভিটিসের ক্লাসগুলো করেছি তখন আমরা এই স্টেটমেন্টগুলো কিন্তু দেখেছি। তাহলে এখানে গভর্নমেন্টাল অ্যাক্টিভিটিস আছে, এখানে বিজনেস টাইপ অ্যাক্টিভিটিস আছে। তাহলে এখানে গভর্নমেন্টাল ওয়াইড অ্যাক্টিভিটিসের মধ্যে অনেক কম্বিনেশন আছে, অনেক অনেক ফান্ড আমরা প্রকাশ করি, কিন্তু বিজনেস টাইপ অ্যাক্টিভিটিসের মধ্যে শুধুমাত্র এন্টারপ্রাইজ ফান্ড আসে। ঠিক আছে, আরেকটা দেখো আমাদের উদাহরণ আছে, এখানে প্রোপ্রাইটারি ফান্ডে আমরা যে নেট স্টেটমেন্ট অফ নেট অ্যাসেট করছি, এখানে দেখো বিজনেস টাইপ অ্যাক্টিভিটিস এন্টারপ্রাইজের মধ্যে অনেকগুলো অ্যাক্টিভিটিসের কথা বলা আছে, ওয়েস্টার ওয়াটার ম্যানেজমেন্ট, ডেনভার এয়ারপোর্ট সিস্টেম, আদার এন্টারপ্রাইজ ফান্ড, এরকমভাবে 3টা এন্টারপ্রাইজ ফান্ডের কথা এখানে বলা হয়েছে, যেটা বিজনেস টাইপ অ্যাক্টিভিটিস কলামের মধ্যে অ্যাড করা হয়েছে। আর ওপাশে আমাদের গভর্নমেন্টাল অ্যাক্টিভিটিসে শুধুমাত্র ইন্টারনাল সার্ভিস ফান্ডটাকে প্রেজেন্ট করা হয়েছে। এটা হলো আমাদের প্রোপ্রাইটারি ফান্ডের জন্য। আমরা তো জানি প্রোপ্রাইটারি ফান্ডের মধ্যে দুটো ফান্ডই আছে ক্যাটাগরিতে, একটা হলো ইন্টারনাল সার্ভিস ফান্ড আর একটা হলো বিজনেস টাইপস অ্যাক্টিভিটি। তাহলে আমাদের ইন্টারনাল সার্ভিস ফান্ডটাকে আমরা কোথায় দেখাচ্ছি, দেখো গভর্নমেন্ট ওয়াইড লেভেলে গভর্নমেন্টাল অ্যাক্টিভিটিসের মধ্যে সেটা প্রকাশ পাচ্ছে, কিন্তু এন্টারপ্রাইজ ফান্ড যেটা সেটা হলো বিজনেস টাইপ অ্যাক্টিভিটিসের মধ্যে প্রকাশ পাচ্ছে। এবং এখানে প্রত্যেকটা এন্টারপ্রাইজ ফান্ডের জন্য আলাদা করে একটা করে কলাম এখানে অ্যাড হয়ে যাচ্ছে। এবং যেটা বললাম যে সরাসরি একটা এন্টারপ্রাইজ ফান্ডের জন্য আমরা যেই স্টেটমেন্টটা তৈরি করবো সেটাই এখানে প্রকাশ করে দেওয়া হবে, আলাদা করে এটার জন্য কোনো জার্নাল বা স্টেটমেন্ট আমাদের প্রয়োজন হবে না। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে, এন্টারপ্রাইজ ফান্ড আর ইউজড বাই গভর্নমেন্ট টু অ্যাকাউন্ট ফর সার্ভিস প্রোভাইডেড টু জেনারেল পাবলিক অন আ ইউজার চার্জেস বেসিস, যেটা আমরা এই মাত্রই বললাম জেনারেল পাবলিককে সার্ভিস প্রোভাইডের জন্য যেটাকে ইউজার চার্জেস বেসিস, আমরা গভর্নমেন্ট সার্ভিস দিব, তার এগেনস্টে সে একটা ফি চার্জ করবে, এই বেসিসে প্রোভাইড করা হয়। Under GSB standards, government must report certain activities in an enterprise fund if any of the following criteria are met. তাহলে এখানে 3টা ক্রাইটেরিয়া আছে, বলেছি 3টা ক্রাইটেরিয়া যদি মেট করে তাহলে এনি অফ দ্য যে কোনো একটা হলে হবে। তাহলে এই 3টা ক্রাইটেরিয়া মেট করলে তখন আমরা সেটাকে এন্টারপ্রাইজ ফান্ড হিসেবে রেকর্ড করতে পারবো। তাহলে আসো আমরা দেখি যে আমাদের এই তিনটা ক্রাইটেরিয়া কি। প্রথমে বলেছে দ্য অ্যাক্টিভিটি ইজ ফাইন্যান্সড উইথ ডেট দ্যাট ইজ সিকিউরড সোললি by a pledge of the revenue from the fees and charges of an activity. তাহলে যে ডেটটা, এই যে আমাদের অ্যাক্টিভিটি, যে এই যে এন্টারপ্রাইজ ফান্ডের যে অ্যাক্টিভিটিগুলো চলবে এবং সেটা যে ফাইন্যান্স হবে, সেটা যদি ডেটের মাধ্যমে ঋণের মাধ্যমে হয়, তাহলে সেটা বলছে যে সোললি বাই আ প্লেজ, এটা সোললি এটা প্রোভাইড করা হবে কোথা থেকে, রেভিনিউ ফ্রম ফিজ অ্যান্ড চার্জেস অফ অ্যান অ্যাক্টিভিটি। তাহলে সেই অ্যাক্টিভিটি থেকে যে রেভিনিউ বা ফিজ এবং চার্জ বাবদ যে রেভিনিউটা আসবে, সেই রেভিনিউ থেকে এই ডেটটা প্রোভাইড করা যাবে, তখন এটাকে আমরা বলতে পারবো এন্টারপ্রাইজ ফান্ড। আচ্ছা, তারপরে বলেছে ল অর রেগুলেশনস require that the activities cost of providing service, activity cost of providing service, এই সার্ভিসটা প্রোভাইড করতে যে অ্যাক্টিভিটির যে কস্টটা হলো ইনক্লুডিং ক্যাপিটাল কস্ট, ক্যাপিটাল কস্ট মানে কি, আমরা মূলধনের যে ব্যয়গুলো, ঠিক আছে, যেমন সাচ অ্যাজ বলেছে ডেপ্রিসিয়েশন অর ডেট সার্ভিস, ঠিক আছে, আমাদের ডেপ্রিসিয়েশন, আমাদের এক্সপেন্ডিচারের এক্সপেন্স হলো ডেপ্রিসিয়েশন, অর্থাৎ ক্যাপিটাল অ্যাসেটের এক্সপেন্স হলো আমাদের ডেপ্রিসিয়েশন, আর ডেট সার্ভিস ফান্ডের জন্য ইন্টারেস্ট। তাহলে এই কস্ট অফ ক্যাপিটাল যেটা বি রিকভার্ড উইথ ফিজ অ্যান্ড চার্জ, তাহলে এগুলো কি হবে, রিকভার্ড হবে কিসের মাধ্যমে, ফিজ অ্যান্ড চার্জের মাধ্যমে। তাহলে তখনই রাদার দেন উইথ ট্যাক্সেস অর সিমিলার রেভিনিউ, তাহলে ট্যাক্স বা আমাদের অন্যান্য যে রেভিনিউগুলো আমরা এর আগে পড়েছি সেগুলোর বদলে বরঞ্চ আমরা কি করব, যে ফিজ এবং এই সার্ভিস বা প্রোডাক্টগুলোকে প্রোভাইড করার জন্য যে ফিজ বা চার্জেসটা ধরা হচ্ছে, সেখান থেকে কিন্তু কি করা হবে, এই যে কস্ট অফ ক্যাপিটাল বা অ্যাক্টিভিটি যে কস্টগুলো হচ্ছে সেটাকে আমরা রিকভার করতে পারবো। ঠিক আছে, এটা হলো আরেকটা ক্রাইটেরিয়া। আর থার্ড যে ক্রাইটেরিয়া বলছে, দেখো কি বলছে, প্রাইসিং পলিসিস, ঠিক আছে, আর ডিজাইন টু রিকভার দ্য কস্ট অফ দ্য অ্যাক্টিভিটি, যে প্রাইসিং যে পলিসিটা করা হবে, যে সার্ভিস বা প্রোডাক্টটা জেনারেল পাবলিককে প্রোভাইড করা হচ্ছে বা সেল করা হচ্ছে, তার এগেনস্টে যে ফিজটা রাখা হলো সেটাই তো আমাদের প্রাইসিং, যেটা আমরা ফিজটা যে চার্জ করবো। তাহলে বলেছে যে প্রাইসিং পলিসিটা এমন হতে হবে যাতে করে ডিজাইন টু রিকভার দ্য অ্যাক্টিভিটি কস্ট, ঠিক আছে, দ্য কস্ট অফ দ্য অ্যাক্টিভিটি। তাহলে এটা হলো এই 3টা ক্রাইটেরিয়া, এনি অফ দ্য
এনি অফ দ্য ফলোইং ক্রাইটেরিয়া আর মেট, যদি যে কোনো একটা ক্রাইটেরিয়া ফলো করে তখনই সেটাকে আমরা এন্টারপ্রাইজ অ্যাক্টিভিটি হিসেবে ধরতে পারবো এবং আমরা এন্টারপ্রাইজ ফান্ডের মধ্যে সেটাকে আমরা রেকর্ড করতে পারবো। আচ্ছা, তাহলে এরপরে দেখো কি আছে, ইফ অ্যান অ্যাক্টিভিটি ইজ সাবসিডাইজড, মানে কি যে বলছে কি যে বাই আ গভর্নমেন্ট জেনারেল ফান্ড রাদার দেন ফুললি কভারিং ইট কস্ট অফ প্রডিউসিং সার্ভিস উইথ ফিজ অর চার্জেস, মানে এই যে আমরা বলছি যে ফিজ এবং চার্জেস দিয়ে তার অ্যাক্টিভিটি কস্টটা প্রোভাইড হবে, সেটা হলো না, এটা সাবসিডাইজ হলো। সাবসিডাইজ মানে সাবসিডি দেওয়া হলো, যে না এটা শুধুমাত্র জেনারেল পাবলিককে যে ফিজটা বা চার্জ করা হচ্ছে তা দিয়ে অ্যাক্টিভিটি কস্টটা রিকভার হচ্ছে না, তখনই তো সাবসিডির প্রশ্ন আসে। গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে, তাহলে সাবসিডি দিচ্ছে কোথা থেকে? গভর্নমেন্ট জেনারেল ফান্ড থেকে দিচ্ছে। তখন বলছে যে দ্যাট অ্যাক্টিভিটি নিড নট বি রিপোর্টেড ইন অ্যান এন্টারপ্রাইজ ফান্ড, এই ধরনের ক্ষেত্রে এন্টারপ্রাইজ ফান্ডে সেটা রেকর্ডই করা দরকার নেই সেই অ্যাক্টিভিটিসগুলো, ঠিক আছে, সেটা এন্টারপ্রাইজ ফান্ড হিসেবে আমরা রেকর্ড করতে যাচ্ছি না। তবে অপশন আছে, বলছে যে দ্য গভর্নমেন্ট কুড অপ টু রিপোর্ট দ্য অ্যাক্টিভিটিস ইন এন্টারপ্রাইজ ফান্ড, অপশন আছে, সে সুযোগ আছে। However, if government support the activities primarily with general or special revenue sources rather than user charges, accounting for the activities is more appropriate in the general fund or special revenue fund. তাহলে আবারও বলা হচ্ছে কি যে যদি এমন হয় যে সাবসিডি, যে হ্যাঁ ঠিক আছে, যে এই যে ফিজ বা সার্ভিস যে চার্জটা করা হলো সার্ভিস বা প্রোডাক্ট প্রোভাইড করার জন্য, তার এগেইনস্টে যে ফিজটা রাখা হয়েছে সেই ফিজ দিয়ে হচ্ছে না, কাজ হচ্ছে না, সাপোর্ট দিচ্ছে কি, সাপোর্ট অ্যাক্টিভিটি দিচ্ছে জেনারেল ও স্পেশাল রেভিনিউ সোর্সেস, তাহলে সেই ক্ষেত্রে এটা বেটার হবে, বলছে যে এন্টারপ্রাইজ ফান্ডে রেকর্ড করার থেকে বেটার হবে জেনারেল ফান্ড অথবা স্পেশাল রেভিনিউ ফান্ডে হিসেবে এটাকে রেকর্ড করা, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে, সিন্স দ্য ওয়ার্ড এন্টারপ্রাইজ ইজ অফেন ইউজ অ্যাজ আ সিনোনিম অফ আ বিজনেস টাইপ অর অ্যাক্টিভিটি, ঠিক আছে, এটা বিজনেস টাইপ অ্যাক্টিভিটি সিনোনিমস, ইট ইজ লজিক্যাল দ্যাট এন্টারপ্রাইজ ফান্ড শুড ইউজ অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং, আমরা যেটা দেখলাম প্রথম দিকে স্লাইডটাতেই দেখলাম আমাদের বেসিস অফ অ্যাকাউন্টিং হলো অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং, এবং যেহেতু এটা আরও জোরদার বলছে যে যেহেতু এটা বিজনেস টাইপ অর্গানাইজেশন, ইনভেস্টমেন্ট ও টাইপ অর্গানাইজেশন বা প্রাইভেট টাইপ অর্গানাইজেশন, তো সেই জন্য এখানে বেসিস যেটা সেটা অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং হওয়াটা এটা লজিক্যাল, অ্যান্ড অ্যাকাউন্টস ফর অল অ্যাসেট used in the production of goods or service offered by a fund, ঠিক আছে, সব কিছু যে আমাদের এখানে অল অ্যাসেট মানে ক্যাপিটাল, কারেন্ট অ্যাসেট এবং ক্যাপিটাল অ্যাসেট, সেই দুটোকে আমরা এখানে প্রকাশ করতে পারবো, যেহেতু এটা বিজনেস টাইপ অর্গানাইজেশনের মতো আর এটা মেজারমেন্ট ফোকাস ইকোনমিক রিসোর্সেস, সো আমরা এটা তো বলতেই পারি। এবং লং টার্ম, সাথে সাথে লং টার্ম ডেট, ঠিক আছে, ইজ টু বি সার্ভিস বাই আ ফান্ড, দ্য ফান্ড ডাজ দ্য অ্যাকাউন্টিং ফর দ্য ডেট, ঠিক আছে, ডেট একটা ঋণের জন্য যে লং টার্ম ডেটটা তৈরি হচ্ছে সেটাকেও এখানে প্রেজেন্ট করা যাবে। আমরা প্রথমেই তো দেখে নিলাম যে আমাদের এখানে মেজারমেন্ট ফোকাসটা হলো ইকোনমিক রিসোর্সেস, সেখানে আমি বলেছি কারেন্ট অ্যাসেট এবং ক্যাপিটাল অ্যাসেট যেভাবে যেরকমভাবে প্রকাশ করা যাবে, একইভাবে আমরা কারেন্ট লায়াবিলিটি এবং আমাদের লং টার্ম যে লায়াবিলিটি, ঋণের জন্য যে লং টার্ম লায়াবিলিটিগুলো তৈরি হচ্ছে সেগুলোকেও এখানে প্রেজেন্ট করা যাবে। একেবারে ইন্টারনাল সার্ভিস ফান্ডেও কিন্তু আমরা একই জিনিস দেখেছি। তার সাথে সাথে যেহেতু এটা বিজনেস টাইপ অর্গানাইজেশনের মতোই বারবার বলা হচ্ছে, সুতরাং বিজনেস টাইপ অর্গানাইজেশনে আমরা যেভাবে করে থাকি সাধারণত স্টেটমেন্টগুলো বা জার্নালগুলো একই রকম, ঠিক আছে, একদম সেম একই রকম, তবে কিছু কিছু টার্মস আমরা দেখবো যে অ্যাকাউন্টিং টাইটেল কিছু 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 ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু ডিফারেন্ট তো হবেই আমাদের বিজনেস টাইপ অর্গানাইজেশনের সাথে, এটা আমাদের গভর্নমেন্ট ও অর্গানাইজেশন। আচ্ছা, তাহলে ওয়াটার ইউটিলিটি ফান্ড মানে একটা ফান্ডের দিয়ে আমরা চেষ্টা করব এই এন্টারপ্রাইজ ফান্ডটাকে বোঝার জন্য, ঠিক আছে, তার জন্য উদাহরণ হিসেবে একটা ওয়াটার ইউটিলিটি ফান্ড নেওয়া হয়েছে, মানে আমাদের দেশে যেরকম ওয়াসা প্রোভাইড করছে না, আমাদের দেশে ওয়াসা ডেসা ইলেকট্রিসিটি প্রোভাইড করছে, ওয়াসা পানি দিচ্ছে, ঠিক আছে, এরকমভাবে একটা ওয়াটার ইউটিলিটি ফান্ডকে ধরা হয়েছে, এর স্টেটমেন্টগুলো অ্যানালাইসিস করে বা এর ট্রানজ্যাকশনগুলো অ্যানালাইসিস করে আমরা এন্টারপ্রাইজ ফান্ড সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আমরা যেটা করব এই ওয়াটার ইউটিলিটি ফান্ডের আমরা নেট অ্যাসেটের যে স্টেটমেন্টটা এটা আমরা একটু দেখবো। দেখো, স্টেটমেন্ট অফ নেট অ্যাসেট, ঠিক আছে, ওয়াটার ইউটিলিটি ফান্ড, এটা অ্যাজ অফ ডিসেম্বর 31, 2010। এখানে দেখো কি আছে, অ্যাসেট আছে, এই যে রেস্ট্রিক্টেড অ্যাসেট, তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমি কিছুর পর একটু বড় করে দিব তখন দেখতে পারবে। এখানে অ্যাসেটের মধ্যে কারেন্ট অ্যাসেট অ্যান্ড অ্যাক্রুড অ্যাসেট আছে, আবার আছে রেস্ট্রিক্টেড আছে অ্যাসেট, আবার এখানে ইউটিলিটি প্ল্যান।
ঠিক আছে, তাহলে এই যে রেস্ট্রিক্টেড অ্যাসেট বা এই যে অ্যাক্রুড অ্যাসেটের টার্মটা তো তাও মনে হয় একটু পরিচিত, তারপর আমাদের এটা জেনে নিতে হবে যেটা আসলে কি জিনিস। তারপরে রেস্ট্রিক্টেড অ্যাসেট তো টার্মটা আমাদের জন্য নতুন, তাহলে এইগুলো বলতে কি বোঝায় এটাকে আগে আমাদের বুঝতে হবে, তারপরে আমরা ট্রানজ্যাকশন বা জার্নালে যাব। কারণ এই অ্যাকাউন্ট টাইটেলগুলো যদি আমরা না বুঝতে পারি তাহলে আমাদের জন্য জার্নালটা কিন্তু টাফ হয়ে যাবে বোঝা। ঠিক আছে, তাহলে আমরা আগে চেষ্টা করব এগুলোকে বোঝা। মানে এখানে কারেন্ট অ্যান্ড অ্যাক্রুড অ্যাসেট বলতে কি বোঝাচ্ছে, এখানে কাস্টমার অ্যাকাউন্ট রিসিভেবল বলতে কি বোঝাচ্ছে, অ্যাক্রুড ইউটিলিটি রেভিনিউ বলতে কি বোঝাচ্ছে, রেস্ট্রিক্টেড অ্যাসেটের মধ্যে ক্যাশ ইনভেস্টমেন্ট আছে সেটা মানে কি, ইউটিলিটি প্ল্যান্টের মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা দেখব। এটা ছাড়া দেখো লায়াবিলিটিসের মধ্যে, কারেন্ট লায়াবিলিটির মধ্যে আমাদের কাস্টমার অ্যাডভান্সেস ফর কনস্ট্রাকশন আছে, তারপর লায়াবিলিটি প্লেবল ফর রেস্ট্রিক্টেড অ্যাসেট। ঠিক আছে, ওখানে আমরা রেস্ট্রিক্টেড অ্যাসেট দেখেছি, এটা আবার লায়াবিলিটি পেবল ফ্রম রেস্ট্রিক্টেড অ্যাসেট আছে। তারপরে এখানে লং টার্ম লায়াবিলিটিস আছে, আবার নেট অ্যাসেটের মধ্যেও তিনটা ক্যাটাগরি আছে, ইনভেস্টেড ইন ক্যাপিটাল অ্যাসেট, নেট অর রিলেটেড রেট, ডেট, আইটার রেস্ট্রিক্টেড ফর পেমেন্ট অফ ডেট সার্ভিস, আর আনরেস্ট্রিক্টেড। তাহলে এরকমভাবে আমাদের এই যে ওয়াটার ইউটিলিটি ফান্ডের যে স্টেটমেন্ট অফ নেট অ্যাসেটটা আমরা দেখলাম, এখানে অ্যাসেট এবং লায়াবিলিটির মধ্যে এবং নেট অ্যাসেটের মধ্যে, ফাইনালি নেট অ্যাসেটের মধ্যে যে টার্মগুলো আছে এগুলো সম্পর্কে আমরা আজকে একটু জানবো। ঠিক আছে, এগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। আমরা নেক্সট ক্লাসে জার্নালগুলো দেখবো, তাতে করে আমাদের জার্নালটা বোঝা কিন্তু সহজ হবে। ঠিক আছে, আচ্ছা আসো আমরা দেখি। একদম প্রথমেই দেখো কি ছিল, অ্যাসেটের মধ্যে আমাদের কারেন্ট অ্যান্ড অ্যাক্রুড অ্যাসেট। ঠিক আছে, কারেন্ট অ্যান্ড অ্যাক্রুড অ্যাসেট, ক্যাশ আছে, কাস্টমার অ্যাকাউন্ট রিসিভেবল আছে, অ্যাক্রুড ইউটিলিটিস রেভিনিউজ আছে, ম্যাটেরিয়াল অ্যান্ড সাপ্লাইজ আছে। আমাদের দেখো ক্যাশ আর অ্যাক্রুড, আমাদের ক্যাশ এবং ম্যাটেরিয়াল অ্যান্ড সাপ্লাইজ এটা তো নর্মাল বিজনেস অ্যাক্টিভিটিসের মতোই, তাহলে এটা নিয়ে আমি আর আলোচনা করছি না, এটা একদমই আমাদের যেভাবে আমরা এটাকে চিনি সেভাবেই। আচ্ছা, এখানে আছে কাস্টমার অ্যাকাউন্টস রিসিভেবল, এটা আমরা একটু দেখি, আর অ্যাক্রুড ইউটিলিটিস রেভিনিউ, এই দুটো বলতে কি বোঝাচ্ছে এটা আমরা দেখি। দেখো আমাদের আবারও বলি, এটা ওয়াটার ইউটিলিটি ফান্ড। হ্যাঁ, ওয়াটার ইউটিলিটি ফান্ড, এন্টারপ্রাইজ ফান্ডের নামটা হলো ওয়াটার ইউটিলিটি ফান্ড। তাহলে এখানে কাস্টমার অ্যাকাউন্ট রিসিভেবল, তার মানে কি, কাস্টমার অ্যাকাউন্ট রিসিভেবল হলো বিলিং, ইট রিপ্রেজেন্ট বিলিং টু কাস্টমার। কাস্টমারকে যে সে যে ওয়াটার রিসোর্সেস ইউজ করেছে তার জন্য তাকে যে বিলটা করা হয়েছে সেটাকে আমরা বলছি কাস্টমার অ্যাকাউন্ট রিসিভেবল। এটা একেবারেই আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলের মতোই। তারপরে আমরা একটু দেখে নিলাম ঠিক একদম কাকে আমরা বলছি। তাহলে সেল অফ ওয়াটার থেকে আমাদের এটা তৈরি হয়ে যাবে বিলিং টু কাস্টমার দ্যাট আর আউটস্ট্যান্ডিং অ্যাট দ্য ইয়ার এন্ড, মানে যেই বিলিংটা আমি করেছিলাম সেই বিলিংটা মধ্যে থেকে যেটা এখনো পর্যন্ত রিসিভ হয়নি, টাকাটা আসেনি, কালেকশন হয়নি, সেটাকে আমরা বলছি কাস্টমার অ্যাকাউন্ট রিসিভেবল। মানে ইয়ার এন্ডে তোমার যদি অ্যাকাউন্ট রিসিভেবলের কোনো ব্যালেন্স থাকে। আচ্ছা, আর অ্যান্ড আর রিডিউস বাই অ্যান অ্যাকুমুলেটেড প্রভিশন ফর আনকালেক্টেবল, যেরকমভাবে আমরা বিজনেস টাইপ অর্গানাইজেশনে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে প্রভিশনস ফর ব্যাড ডেটকে আমরা লেস করে দিই আমাদের নিয়ম অনুযায়ী, একইভাবে এখানে রিডিউস বাই অ্যান অ্যাকুমুলেটেড প্রভিশন ফর আনকালেক্টেবল, যেটা আনকালেক্টেবল যেটা হতে পারে তার জন্য যে প্রভিশনটা রাখা হয়েছে অ্যাকুমুলেটেড প্রভিশন, সেটা আমরা লেস করে দেখাবো। আচ্ছা, এরপরে আছে কি অ্যাক্রুড ইউটিলিটিস রেভিনিউ। তাহলে আসো এটা আমরা একটু দেখি, অ্যাক্রুড ইউটিলিটিস রেভিনিউ বলতে কি বোঝাচ্ছে। আচ্ছা, মিটার রিডিং, মিটার রিডিং এর মাধ্যমে, যেমন আমাদের এখানে ডেসা বা ওয়াসাতেও কোনো কোনো জায়গায় মিটার রিডিং এর মাধ্যমে কি হচ্ছে, যে কতটুকু ব্যবহার হচ্ছে, প্রতি মাসে কোনো একটা দিনে এসে ডেসা অফিস থেকে মিটার রিড করছে যে কতটুকু কনজিউম হয়েছে, মিটার রিডিং দিয়ে যাচ্ছে, তার উপরে বিল হচ্ছে, এটা হচ্ছে না। তাহলে মিটার রিডিং ইজ আ কন্টিনিউয়াস ডে বাই ডে অপারেশন। এটা কি প্রতিদিন এখানে যারা ডেস অফিস থেকে যারা আসছে বা ওয়াস অফিস থেকে যারা আসছে তারা প্রতিদিন কোনো না কোনো বাড়িতে যাচ্ছে, তারা মিটার রিড করছে। এখন এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা করতে হয়েছে কেন? কারণ তোমার যদি মান্থ এন্ড যদি হতো বিলিং সিস্টেম, যে প্রতি মাসে বিল করছে, প্রতি মাসের শেষে যদি এসে মিটার রিডটা করতে হতো, তাহলে কি হতো, একটা মানে লোড অফ ওয়ার্ক অনেক বেশি হয়ে যেত না। একদম একটা নির্দিষ্ট ডেটে যদি সব কয়টা বাড়িতে মিটার রিড করতে হতো, তাহলে কি লোড অফ ওয়ার্ক অনেক বেড়ে যেত। তো সেই জন্য কী করা হচ্ছে, এই রিডিংটা করা হচ্ছে, যেটাকে আমরা বলি বিজনেস সাইকেল বিলিং মেথডে। মানে কোনো একটা বাড়িতে হয়তো মাসের কোনো 1 তারিখে বা 10 তারিখে যে সে মিটার রিড করলো, তাহলে নেক্সট মান্থে যে আবারও 10 তারিখে যে সে মিটার রিড করলো, তাহলে তার জন্য সেই কাস্টমারের জন্য, সেই ইউজারের জন্য 1 মাসের বিল হলো,
একটা নির্দিষ্ট দিনের বিল হলো, বা সেটা 1 মাস হোক 2 মাস হোক, এভাবে সাধারণত মান্থলি তো করা হয়। তাহলে এই যে মিটার রিডিং যে প্রসেসটা, এই প্রসেসে কি হচ্ছে, বিলিংটা করা হচ্ছে। কিন্তু এই প্রসেসে একটা সমস্যা যেটা দেখো, বলে, আমি আর পুরোটা পড়ছি না, এগুলো এভাবেই বলা আছে যে দেখো এখানে বলেছে যে সাইকেল বিলিং এলিমিনেটস দ্য হেভি পিক লোড অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ক্লারিক্যাল ওয়ার্ক দ্যাট রেজাল্ট ফ্রম ইউনিফর্ম বিলিং অন আ ক্যালেন্ডার মান্থ বেসিস। তাহলে ইউনিফর্ম বিলিং ক্যালেন্ডার মান্থ বেসিসে যদি তুমি বিলিং করতে যাও, তখন যে লোড ওয়ার্ক লোডটা হবে বা ক্লারিক্যাল যে ওয়ার্কটা আছে, সেই কাজটা যে বিশাল একটা পরিমাণ হবে, সেটাকে কমিয়ে দিচ্ছে এই সাইকেল বিলিংটা। হ্যাঁ, সাইকেল বিলিং পর্যায়ক্রমে একজনের বাড়িতে যাচ্ছে। আচ্ছা, এখন it does however result in a sizable amount of unbilled receivable on a any given date. কিন্তু যখন নাকি ফিনান্সিয়াল ইয়ারটা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তুমি ফিনান্সিয়াল ইয়ার 31 ডিসেম্বরে তুমি ফিনান্সিয়াল ইয়ার শেষ করবে, তখন কি হবে দেখো, কিছু কিছু কাস্টমার কিন্তু তখন আনবিল্ড থেকে যাবে। ঠিক আছে, কারণ তার তো পর্যায়ক্রমে 31 তারিখে তো আর সবার বিল করা হচ্ছে না। তাহলে কি হবে, 1 মাসে 10 তারিখ রয়েছে, পরের মাসে 10 তারিখে, 1 মাসে 20 তারিখ রয়েছে, পরের মাসে 20 তারিখে। তাহলে এই যে প্রত্যেকটা কাস্টমারের 10 দিন, 20 দিন, 30 দিন এরকমভাবে কিন্তু তাদের আনবিল্ড অ্যামাউন্ট থেকে যাবে। তাহলে এই আনবিল্ড অ্যামাউন্টটা তো আবার আমাদের অ্যাক্রুয়াল বেসিস সিস্টেমে এটা আবার হবে না, তাই না? আমাদের এই অবশ্যই যেই যে রেভিনিউটা আর্নিংস হয়ে গেছে, তো কারণ এটা তো অলরেডি সে ইউজ করেছে, জাস্ট আমরা বিল করিনি, তাহলে এটাকে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কি বলছে, দাস ইন অর্ডার টু স্টেট অ্যাসেট অ্যান্ড সেলস প্রপারলি অ্যাক্রুয়াল অফ আনবিল্ড রিসিভেবল, অ্যাক্রুয়াল অফ আনবিল্ড রিসিভেবল, যেটা যে বিলটা আনবিল্ড, ঠিক আছে, বিলই করা হয়নি, সেটা যে অ্যাক্রুয়ালটা থেকে গেল, যেটাকে আমরা বলছি অ্যাক্রুড ইউটিলিটিস রেভিনিউ। ঠিক আছে, ইন রেগুলেটরি টার্মিনোলজি, রেগুলেটরি যে টার্মিনোলজি, সেখানে আমরা বলছি অ্যাক্রুড ইউটিলিটিস রেভিনিউ, কিন্তু এটা নর্মালি হলো অ্যাক্রুড অফ আনবিল্ড। ঠিক আছে, আনবিল্ড রিসিভেবলস। তাহলে ইজ রিকোয়ার অ্যাজ অফ দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট ডেট। তাহলে তোমার ফিনান্সিয়াল স্টেটমেন্টের যে ডেট, মানে এন্ড অফ দ্য ইয়ার, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ারে তোমার অবশ্যই এই অ্যামাউন্টটা লাগবে, যে কি পরিমাণ কাস্টমারকে তুমি বিল করতে পারোনি, ঠিক আছে, বা এন্টারপ্রাইজ ফান্ড থেকে বিল করতে পারিনি, সেই অ্যামাউন্টটা লাগবে। তাহলে সেই অ্যামাউন্টটাকে আমরা বলছি অ্যাক্রুড ইউটিলিটিস রেভিনিউ। ঠিক আছে, ক্লিয়ার তো? এটা না বোঝার মতো না, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আসো রেস্ট্রিক্টেড অ্যাসেট। ঠিক আছে, রেস্ট্রিক্টেড অ্যাসেট বলতে আমরা কি বোঝাচ্ছি, এখানে ক্যাশ আছে, ইনভেস্টমেন্ট আছে। দেখো রেস্ট্রিক্টেড অ্যাসেট কি বলছে, দ্য ক্যাপশন মোস্ট কমনলি ইউজড when the use of asset is restricted. Asset is used to restricted by what? By contractual agreement or legal requirements. কোন একটা এগ্রিমেন্ট বা কোন একটা রিকোয়ারমেন্টস দিয়ে বলা হয়েছে যে এই অ্যাসেটটা ঠিক এই পারপাসে ইউজ হবে, অন্য কোনো পারপাসে ইউজ করা যাবে না, সেটাকে আমরা রেস্ট্রিক্টেড বলছি। তাহলে সাম গভর্নমেন্ট দ্যাট ইউজ রেগুলেটরি টার্মিনোলজি রিপোর্ট রেস্ট্রিক্টেড অ্যাসেট অফ ইউটিলিটিস আন্ডার দ্য ব্রডার ক্যাপশন আদার প্রপার্টি অ্যান্ড ইনভেস্টমেন্ট। অনেক গভর্নমেন্ট কি করে, এই যে রেস্ট্রিক্টেড প্রপার্টি যেটা আছে, ক্যাশ অথবা ইনভেস্টমেন্ট, এটাকে তারা আদার প্রপার্টি অ্যান্ড ইনভেস্টমেন্ট হেডেও এটাকে দেখায় আর কি। ঠিক আছে, আমরা এখানে রেস্ট্রিক্টেড অ্যাসেট হিসেবে দেখাচ্ছি। আদার প্রপার্টি অ্যান্ড ইনভেস্টমেন্ট মে ইনক্লুড ইন অ্যাডিশন রেস্ট্রিক্টেড অ্যাসেট যেটা আছে, ইন অ্যাডিশন টু রেস্ট্রিক্টেড অ্যাসেট, ইন অ্যাডিশন রেস্ট্রিক্টেড অ্যাসেট যেটা আছে সেটা সহ আর কি দেখাচ্ছে, দ্য ক্যারিং ভ্যালু অফ প্রপার্টি নট বিং ইউজড ফর ইউটিলিটি পারপাস। ঠিক আছে, দ্য ক্যারিং ভ্যালু অফ প্রপার্টি নট বিং ইউজড ফর ইউটিলিটি পারপাস অর বিং হেল্ড ফর ফিউচার ইউটিলিটি ইউজেস। তাহলে প্রপার্টির যে ভ্যালুটা, যেটা এখনো ইউজ হয় নাই অথবা ফিউচারে ইউজ হবে, সেগুলোকেও এখানে প্রোভাইড করে, যে আদার প্রপার্টি অ্যান্ড ইনভেস্টমেন্টের মধ্যে, যেটার সাথে সাথে রেস্ট্রিক্টেড অ্যাসেটটাও দেখানো হয়। কিন্তু এখানে আমরা যে ওয়াটার ইউটিলিটি ফান্ডটা দেখাচ্ছি, যে এন্টারপ্রাইজ ফান্ডটা আমরা উদাহরণ হিসেবে দেখাচ্ছি, এখানে রেস্ট্রিক্টেড অ্যাসেট হিসেবে এটাকে দেখানো হয়েছে। তো এটা বললাম যে কোনো গভর্নমেন্ট কি করে, আদার প্রপার্টি অ্যান্ড ইনভেস্টমেন্ট হেডিংটা দেয়, তার নিচে রেস্ট্রিক্টেড অ্যাসেট আসে, এবং যে প্রপার্টিগুলো এখন ইউটিলাইজ হয় নাই অথবা যে প্রপার্টিগুলো ইন ফিউচার ইউটিলাইজ হবে, ফিউচার ইউটিলিটি ইউজেস, সেগুলো এখানে দেখানো হয়। আচ্ছা, তাহলে দেখো এরপরে আর কি আছে, cash and investment are only two items reported under the restricted asset caption of the balance sheet shown in. ঠিক আছে, তাহলে এখানে ক্যাশ আর ইনভেস্টমেন্ট আছে, those items are restricted for return of customer deposit. তাহলে এখানে ক্যাশ যেটা আছে সেটা হলো কাস্টমার ডেপোজিট,
কাস্টমার ডিপোজিট করেছে, কাস্টমারের একটা এখানে আমরা পরবর্তীতে যখন ট্রানজাকশনগুলো দেখবো তখন আরও ভালোভাবে দেখবো যে কাস্টমারের কাছ থেকে ডিপোজিট রাখা হয়। কাস্টমারকে যখন ওয়াটার ইউটিলিটি ফান্ড তার সার্ভিসটা প্রোভাইড করে, শুরুতে একটা ডিপোজিট রেখে দিচ্ছে, ডিপোজিটটা রিটার্ন করতে হবে। ডিপোজিটটা এভাবে রাখা হচ্ছে, যদি সে বিল না প্রোভাইড করে তাহলে এই ডিপোজিট থেকে তখন বিলটাকে কনজিউম করা হবে, আর যদি সে নিয়মিত বিল প্রদান করে তাহলে এই ডিপোজিটটা ফেরত দেওয়া হবে। তাহলে যে ক্যাশটা আছে এখানে, যে ক্যাশের অ্যামাউন্টটা আছে 6,600, এটা রেস্ট্রিক্টেড অনলি টু প্রোভাইড বা রিটার্ন এ ক্যাশ ডেপোজিটেড, তাহলে রেস্ট্রিক্টেড টু ক্যাশ ডেপোজিটেড। অ্যান্ড ফর রিটায়ারমেন্ট অফ রেভিনিউ বন্ডস, একটা রেভিনিউ বন্ডসের কথা বলছে, পার্সুয়েন্ট টু দ্য বন্ড কনভেনিয়েন্স, তাহলে বন্ডটাকে, রেভিনিউ বন্ডটাকে বন্ডের রিটায়ারমেন্টের জন্য মানে পরিশোধের জন্য এই যে বাকিটা ইনভেস্টমেন্ট 5,56,000, অর্থাৎ আমরা ইন্টারনাল সার্ভিস ফান্ডের ক্ষেত্রে বা ডেট সার্ভিস ফান্ডের ক্ষেত্রে দেখেছি যে আমরা যখন মেয়াদি যে ইগুলো ছিল আমাদের, যেটা আমরা মেয়াদ পূর্তিতে পুরো প্রিন্সিপাল অ্যামাউন্টটা পরিশোধ করেছি, এই ধরনের বন্ডের ক্ষেত্রে আমরা কী হয় যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট করে ইনভেস্টমেন্ট করা হয়। ঠিক আছে, তাহলে এই ইনভেস্টমেন্টটা কী কারণে করা হয়েছে, যে ভবিষ্যতে একটা মেয়াদ পূর্তিতে তার যে বন্ডটা তাকে পরিশোধ করতে হবে, মেয়াদি যে বন্ডটা, সেই বন্ডের জন্য এই ইনভেস্টটা করা হয়েছে। তাহলে এই ধরনের একটা বন্ড, যেটার নাম বলা হচ্ছে রেভিনিউ বন্ড, সেই বন্ডের জন্য এই ইনভেস্টমেন্টের রেস্ট্রিক্টেড অর্থ মানে কি, রেস্ট্রিক্টেড মানে হলো এই ক্যাশ এবং ইনভেস্টমেন্টটা আর অন্য কোনো পারপাসে ইউজ করা যাবে না, এটা শুধুমাত্র ক্যাশ ডিপোজিট এবং এই যে রিটায়ারমেন্ট অফ রেভিনিউ বন্ডস এই পারপাসে আমরা ইউজ করব। আচ্ছা, তাহলে এই গেল আমাদের রেস্ট্রিক্টেড অ্যাসেট। এরপর আসো ইউটিলিটি প্ল্যান্ট। ঠিক আছে, ইউটিলিটি প্ল্যান্ট, এটার মধ্যে ইউটিলিটি প্ল্যান্ট ইন সার্ভিস আছে, ডেপ্রিসিয়েশন লেস করা হয়েছে ইউটিলিটি প্ল্যান্ট। এরপর আছে কনস্ট্রাকশন ওয়ার্কিং প্রোগ্রেস। আসো আমরা দেখি ইউটিলিটি প্ল্যান্টে কী কী আছে। ইউটিলিটি প্ল্যান্ট ইন সার্ভিসের মধ্যে আমরা কন্ট্রোল অ্যাকাউন্ট, এটা সাপোর্টেড ইন হোয়াট এভার ডিটেলস ইজ রিকোয়ার্ড বাই রেগুলেটরি এজেন্সিস অ্যান্ড বাই ম্যানেজমেন্ট নিড, যা যা দরকার সব কিছু এখানে আছে। এখানে দেখো বলছে হ্যাভ 6 সাব ক্যাটাগরি অফ প্ল্যান্ট অ্যাসেট। কী কী দেখো, ইনট্যাঞ্জিবল প্ল্যান্ট, সোর্সেস অফ সাপ্লাই প্ল্যান্ট, পাম্পিং প্ল্যান্ট, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন প্ল্যান্ট অ্যান্ড জেনারেল প্ল্যান্ট, এরকমভাবে। যেমন ইনট্যাঞ্জিবল প্ল্যান্টের মধ্যে তোমার কস্ট অফ অর্গানাইজেশন অথবা ফ্র্যাঞ্চাইজিস, এগুলো অনেক কস্ট থাকতে পারে। সোর্সেস অফ প্ল্যান্ট সাপ্লাইয়ের মধ্যে আমাদের ল্যান্ডের ভ্যালু থাকতে পারে। তো এরকমভাবে ডিটেলসটা আমরা পাবো এই ইউটিলিটি প্ল্যান্টে। ঠিক আছে, আর কি বলেছে এরপরে আসো কনস্ট্রাকশন ওয়ার্ক ইন প্রোগ্রেস। কনস্ট্রাকশন ওয়ার্ক ইন প্রোগ্রেস এটা কি, এটা হলো আমাদের সেই যে কনস্ট্রাকশন ওয়ার্ক, যদি এই এন্টারপ্রাইজ ফান্ডের এগেনস্টে কোনো ধরনের কনস্ট্রাকশন হয়। দেখো, দিস অ্যাকাউন্ট রিপ্রেজেন্ট দ্য অ্যাকুমুলেটেড কস্ট অফ ওয়ার্ক অর্ডার ফর প্রজেক্টস that will result in items reportable as utility plant when completed and is supported by the work orders for project in progress. ঠিক আছে, তাহলে এখানে যেই ক্যাপিটাল প্রজেক্টটা হচ্ছে, কাজ হচ্ছে, ওয়ার্ক ইন প্রোগ্রেসে আছে, এখানে যেটা শেষ হলে কি হবে, ইউটিলিটি প্ল্যান্ট হিসেবে এখানে কাজ করবে, মানে তৈরি হয়ে যাবে না। একটা কন্ট্রাক্ট শেষ হলে কি হয়, আমরা একটা অ্যাসেটই তো পাই, একটা ক্যাপিটাল অ্যাসেটই তো পাচ্ছি, সেটাই বলেছে যে একটা ইউটিলিটি প্ল্যান্ট পাওয়া যাবে। ঠিক আছে, এবং এখানে এই যে ওয়ার্ক অর্ডার ফর প্রজেক্ট ইজ প্রোগ্রেস, যে ওয়ার্ক অর্ডারটা দেওয়া হচ্ছে সেটাই হলো প্রজেক্ট ইন প্রোগ্রেস। ইচ ওয়ার্ক অর্ডার in turn is supported by documents supporting payment to contractor and to supplier to supporting charges for material, labor and overhead allocated to the project. এটা আমরা জানি আসলে যে প্রজেক্টের যে কাজটা, কস্টটা কন্ট্রাক্টরে আমরা যে এটা বিলটা, সে যে বিলটা সাবমিট করছে, সেই বিলের এগেনস্টে আমরা যে টাকাটা দিচ্ছি, সেই বিল তো সাবমিট করছেই হলো এই লেবার মেটেরিয়ালের জন্যই, তো মেটেরিয়াল লেবার এটার জন্যই তো সে বিল সাবমিট করছে। তাহলে সেই যে বিলটা আমরা সাবমিট করছি সেটাই হলো আমাদের ওয়ার্ক ইন প্রোগ্রেস, এবং এটা এই কাজটা যখন শেষ হয়ে যাবে সেটা আমাদের ইউটিলিটি প্ল্যান্টে চলে যাবে। ঠিক আছে, এখানে এই কথাটাই বলা হয়েছে। আচ্ছা, তাহলে এরপর আসো লায়াবিলিটিসের মধ্যে কারেন্ট লায়াবিলিটিস আছে, লং টার্ম লায়াবিলিটিস আছে, আর এছাড়া আছে লায়াবিলিটিস রেস্ট্রিক্টেড টু অ্যাসেট। ঠিক আছে, তাহলে দেখো কারেন্ট লায়াবিলিটিসের মধ্যে কি আছে, অ্যাকাউন্টস পেবল আছে, কাস্টমার অ্যাডভান্স ফর কনস্ট্রাকশন। অ্যাকাউন্টস পেবল নিয়ে তো বলার কিছু নেই, সেটা আমরা সবাই জানি। আসো আমরা কনস্ট্রাকশন অ্যাডভান্স ফর কাস্টমার অ্যাডভান্সেস ফর কনস্ট্রাকশন, এটা সম্পর্কে আমরা একটু দেখি। এখানে কি হচ্ছে, কাস্টমার অ্যাডভান্সেস ফর কনস্ট্রাকশন, কাস্টমার অ্যাডভান্স দিচ্ছে, কনস্ট্রাকশনের যে কাজটা হচ্ছে তার জন্য কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স নেওয়া হচ্ছে।
কি বলা হচ্ছে, রেজাল্ট ফ্রম ইউটিলিটিস প্র্যাকটিস অফ রিকোয়ারিং কাস্টমার টু অ্যাডভান্স ইউটিলিটি sizable portion of the estimated cost of the customer project to be undertaken by the utility at the request of the customer if the advances are to be refunded. ঠিক আছে, তাহলে কাস্টমারের কাছ থেকে যেই অ্যাডভান্সটা না হলো এটা যদি রিফান্ডেড হয়, ইদার হোলি অর ইন পার্ট, পুরোপুরি হতে পারে, ইন পার্টে হতে পারে, অর অ্যাপ্লাইড এগেনস্ট বিলিং ফর সার্ভিস রেন্ডার আফটার কমপ্লিশন অফ দ্য প্রজেক্ট। তাহলে কি হলো, কাস্টমার আর শেষ করে নিই আমরা, দে আর ক্লাসিফাইড অ্যাজ দ্য কাস্টমার অ্যাডভান্সেস ফর কনস্ট্রাকশন। তাহলে আমরা কাস্টমার অ্যাডভান্সেস ফর কনস্ট্রাকশন বলছি কখন, যখন কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স দেওয়া হয়েছে এবং এই অ্যাডভান্সটা হয় তাকে পরবর্তীতে ফুললি অথবা পার্টলি ব্যাক করা হবে, রিফান্ড করা হবে, অথবা এই যে প্রজেক্টটা কমপ্লিশন অফ দ্য প্রজেক্ট, হ্যাঁ কমপ্লিশন অফ দ্য প্রজেক্টটা কমপ্লিট হওয়ার পরে সে যখন এখান থেকে সার্ভিস পাবে তার এগেনস্টে যে বিলটা হবে সেই বিলের সাথে আমরা এটাকে অ্যাডজাস্ট করবো, অ্যাপ্লাইড এগেনস্ট বিলিং ফর দ্য সার্ভিস রেন্ডার। ঠিক আছে, তাহলে এরকম যদি হয় সেই ক্ষেত্রে আমরা বলছি ক্লাসিফাইড অ্যাজ কাস্টমার অ্যাডভান্স ফর কনস্ট্রাকশন। আর কি বলা আছে দেখো, আরেকটা কথা বলা হয়েছে যে ওয়েন আ কাস্টমার ইজ রিফান্ডেড দ্য এন্টায়ার অ্যামাউন্ট, ঠিক আছে, পুরো অ্যামাউন্টটাই যদি তাকে দিয়ে দেওয়া হয়, to which he or she is entitled according to the agreement or rules under which the advances was made. তাহলে যে রুলসের এগেনস্টে বা যে রেগুলেশনের এগেনস্টে তার কাছ থেকে অ্যাডভান্স নেওয়া হয়েছে সেই অনুযায়ী তাকে যদি এন্টার অ্যামাউন্টটা পরিশোধ করে দেওয়া হয়, তারপরে যদি কোনো ব্যালেন্স থেকে থাকে, দেখো কি বলা আছে যে ইজ রিপোর্টেড অ্যাজ কন্ট্রিবিউশন ফ্রম কাস্টমার, কখন দ্য ব্যালেন্স রিটেন বাই দ্য ইউটিলিটি, যদি দ্য ব্যালেন্স রিটেন বাই দ্য ইউটিলিটি, এই যে ফান্ডটা অ্যাডভান্স কাস্টমার অ্যাডভান্সেস ফর কনস্ট্রাকশনের যে ফান্ডটা ক্রিয়েট হয়েছে, এখানে তার যে এগ্রিমেন্টে তাকে যেভাবে ফেরত দেওয়ার কথা ছিল পুরো এন্টার অ্যামাউন্টটা ফেরত দেওয়া হয়েছে, তারপরেও ইউটিলিটি ফান্ডে কিছু ব্যালেন্স রয়ে গেছে, তখন সেই ব্যালেন্সটাকে আমরা বলছি কন্ট্রিবিউশন ফর কাস্টমার। ঠিক আছে, আর আমরা কাস্টমার অ্যাডভান্সেস ফর কনস্ট্রাকশন কখন বলছি, যখন হলো এটা বিলিংয়ের এগেনস্টে কাজ হচ্ছে, যে অংশটুকু আর কি বিলিংয়ের এগেনস্টে অ্যাডজাস্ট করা হচ্ছে বা তাকে ফেরত দেওয়া হচ্ছে, সেই অংশটুকুকে আমরা বলছি হলো কাস্টমার অ্যাডভান্সেস ফর কনস্ট্রাকশন, আর যেটা যদি ব্যালেন্স থেকে থাকে সেটাকে আমরা বলছি কন্ট্রিবিউশন ফ্রম কাস্টমার। আচ্ছা, আদার আইটেম কমনলি রিপোর্টেড আন্ডার কারেন্ট লায়াবিলিটিস। ঠিক আছে, অন্যান্য যে আইটেমগুলো এখানে আমরা ওয়াটার ইউটিলিটি ফান্ডের মধ্যে পাচ্ছি না, কিন্তু অন্যান্য যে আইটেমগুলো আমরা পাবো, একটা হলো অ্যাক্রুড এক্সপেন্সেস, আরেকটা হলো অ্যামাউন্ট ডিউ টু আদার ফান্ড, যদি অন্য কোনো ফান্ডকে আমার কিছু দিতে হয়, আর কারেন্ট পোর্শন অফ দ্য লং টার্ম লায়াবিলিটিস। আমরা ইন্টারনাল সার্ভিস ফান্ডের ক্ষেত্রে দেখেছি না যে আমরা দুটো অংশ ভাগ করে দিলাম, একটা নন কারেন্ট এবং একটা কারেন্ট। তাহলে কোন যে অংশটুকু আমরা ওই অর্থ বছরে পরিশোধ করছি সেটাকে আমরা কারেন্ট বলছি, আর বাকিটুকুকে নন কারেন্ট বলা হচ্ছে, মানে লং টার্ম যে লায়াবিলিটিসগুলো। তাহলে সেটাই বলেছে কারেন্ট পোর্শন অফ দ্য লং টার্ম লায়াবিলিটিস, এগুলোকে আমরা কারেন্ট লায়াবিলিটিসের মধ্যে আনবো। অ্যাক্রুড এক্সপেন্স ডিউ টু আদার ফান্ড, অন্য কোনো ফান্ডের কাছে ডিউ থাকলে সেটা, আর কারেন্ট পোর্শন অফ দ্য লং টার্ম লায়াবিলিটিস, এগুলোকে আমরা এখানে আমরা পাবো। সাম গভর্নমেন্ট অলসো রিপোর্ট কাস্টমার ডিপোজিট আন্ডার দ্য কারেন্ট লায়াবিলিটিস। এই কারেন্ট লায়াবিলিটিসের মধ্যে কোনো কাস্টমার কোনো গভর্নমেন্ট কিন্তু কাস্টমার ডিপোজিটকেও নিয়ে আসে, যদিও আমাদের এই ওয়াটার ইউটিলিটি ফান্ডের যে উদাহরণটা আমরা দেখাচ্ছি এখানে কাস্টমার ডিপোজিটটা আলাদা একটা হেডে আছে। আচ্ছা আসো, তাহলে দেখো লায়াবিলিটিস পেয়েবল ফ্রম রেস্ট্রিক্টেড অ্যাসেট, এখানে আমাদের আছে কাস্টমার ডিপোজিট। ওখানে আমাদের বলা হচ্ছে যে কারেন্ট লায়াবিলিটিস এগেনস্টে অনেকে দেখায় কাস্টমার ডিপোজিট, কিন্তু এখানে যে উদাহরণটা আমরা দেখছি সেখানে ওয়াটার ইউটিলিটি ফান্ডের লায়াবিলিটিস পেয়েবল ফ্রম রেস্ট্রিক্টেড অ্যাসেট, লায়াবিলিটিস পেয়েবল ফ্রম রেস্ট্রিক্টেড অ্যাসেট, রেস্ট্রিক্টেড যে অ্যাসেটটা রেস্ট্রিক্টেড করা হয়েছে এই লায়াবিলিটিগুলো পেয়েবল করার জন্য সেই লায়াবিলিটিগুলো এখানে দেওয়া হয়েছে। তাহলে একটা হলো কাস্টমার ডিপোজিট, কত আছে 23,700। দেখো এখানে কি বলা হয়েছে, এখানে liability payable from restricted asset should be displayed separately from the current liabilities, এখানে বলছে যে আর সে আলাদা করে দেখাচ্ছে, should be, সে মনে করছে এটা দেখাতে হবে। In addition to customer deposit, the current portion of the revenue bond payable, if any, যদি থাকে তাহলে would be reported here since restricted asset have been set aside for the purpose। তাহলে যদি কোনো এরকম থাকে যে আমরা লং টার্ম কোনো লায়াবিলিটিসের কারেন্ট পোর্শন থাকে যে এই অর্থ বছরে সেটা প্রোভাইড করা হবে, সেটাকে আমরা লায়াবিলিটি পেয়েবল ফ্রম রেস্ট্রিক্টেড অ্যাসেটের হেডে আমরা দেখাবো। এখানে কাস্টমার ডিপোজিট আছে, কিন্তু যদি এরকম কোনো থাকে সেটাকে আমরা এখানে দিতে পারবো। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের লায়াবিলিটি অ্যাসেট।
আচ্ছা, এটা বলছে দ্য টাউন অফ দ্য ব্রাইটন ফলোজ দ্য কমন practice of most utilities and require all new customer to deposit a sum of money with the utility as security for the payment of bill. তাহলে কিছুক্ষণ আগে আমি কথাটা শুরুতেই বলেছি যে এখানে ইউটিলিটি ফান্ড যেটা আছে সেখানে এই ইউটিলিটি তাকে যে সার্ভিসটা প্রোভাইড করা হচ্ছে, এই সার্ভিস প্রোভাইডের শর্তই হলো কাস্টমার ডিপোজিট রাখতে হবে, এটা সাম অফ মানি তাকে ডিপোজিট রাখতে হবে। তাহলে সেই ডিপোজিটটাই হলো আমাদের এখানে লায়াবিলিটি, কারণ এটা তো এটা দিয়ে দিতে হবে, এটা রিফান্ড করতে হবে। যদি সে বিলটা নিয়মিত পরিশোধ করে তাহলে তাকে একটা সময় এটা পরিশোধ করতে হবে। আর যদি এমন হয় যে না, সে বিলটা কিছু বাকি আছে, তাহলে বিলের টাকাটা অ্যাডজাস্ট করার পর বাকিটা তাকে ফেরত দিতে হবে। তাহলে তো অবশ্যই কাস্টমার আমাদের জেনারেল পাবলিকের কাছে এটা গভর্নমেন্টের দায়, তাহলে সেই দায়টা আমরা আলাদা হেডে দেখালাম। আর এটা ছাড়া যদি কোনো লং টার্ম লায়াবিলিটিসের কারেন্ট পোর্শনটা থাকে, যে পোর্শনটা এই বছর দিতে হবে, তাহলে সেই পোর্শনটা আমরা এখানে দেখাতে পারবো। কারণ এখানেও সাধারণত যেটা হয় যে এই যে ডেটগুলো বা লং টার্ম যে লায়াবিলিটিসগুলো আছে, ঋণগুলো আছে, বন্ডগুলো আছে, এগুলোর জন্য কিন্তু আলাদা করে আমরা দেখলাম যে ইনভেস্টমেন্ট আছে বা কোনো অ্যাসেটকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়। তাহলে সেই জন্য সেটা আমাদের এখানে কারেন্ট যে পোর্শনের সাথে মোটামুটি কারেন্টের সাথেই আমাদের লায়াবিলিটির সাথে যে অংশটুকু আছে সেটা দেখাতে হবে। আচ্ছা, এরপর আছে লং টার্ম লায়াবিলিটিস। এখানে আছে রেভিনিউ বন্ড পেয়েবল, ঠিক আছে, রেভিনিউ বন্ড পেয়েবল। আচ্ছা, এখানে একটা কথা আছে, এটা আমরা একটু দেখে নিই। Utilities are required to pay interest on customer deposit. যে কাস্টমার ডিপোজিটটা হলো সেটার উপরে তো একটা ইন্টারেস্টের ব্যাপার থাকে। কাস্টমার ডিপোজিট রাখা হয়েছে, বছরের পর বছর রাখা, তাহলে ইন্টারেস্ট দেওয়ার প্রয়োজন হতে পারে। তাহলে বলছে এটা স্পেসিফাইড পিরিয়ডের জন্য যদি এমন হয় যে এটা ইন্টারেস্ট দিতে হবে, তাহলে তোমাকে একটা নর্মাল রেটে, হ্যাঁ, এই যে নমিনাল রেটে একটা গভর্নমেন্ট একটা ডিপোজিট দিয়ে থাকে, একটা ডিপোজিট রিফান্ডের সাথে একটা ইন্টারেস্টও দিয়ে থাকে। আচ্ছা, তাহলে দ্য ইউটিলিটি মে বি রিকোয়ার্ড অ্যাজ ওয়াজ দ্য টাউন অফ দ্য ব্রাইটন ওয়াটার ইউটিলিটি ফান্ড যেটা আমরা যে উদাহরণটা আমরা নিচ্ছি, টু সেগ্রিগেট ক্যাশ অর ইনভেস্টমেন্ট ইন অ্যান অ্যামাউন্ট ইকুয়াল টু দ্য লায়াবিলিটি ফর কাস্টমার ডিপোজিট। তাহলে তার যে ইনভেস্টমেন্ট এবং ক্যাশ আছে সেখান থেকে আলাদা করে রাখতে হবে যে তাকে এই যে কাস্টমার ডিপোজিট হিসেবে কতটুকু রিফান্ড করতে হবে বা এটার উপরে যে ইন্টারেস্টটা তাকে প্রদান করতে হবে সেটার জন্য তাকে কতটুকু প্রোভাইড করতে হবে, তার জন্য তাকে কিন্তু এই যে সেগ্রিগেট ক্যাশ অর ইনভেস্টমেন্ট, সেগ্রিগেট মানে কি আলাদা করে রাখতে হবে তার ক্যাশ এবং ইনভেস্টমেন্টটাকে। আচ্ছা, আর বলছে কাস্টমার অ্যাডভান্সেস ফর কনস্ট্রাকশন আর কন্ট্রাকচুয়ালি ডিফারেন্ট ফ্রম দ্য কাস্টমার ডিপোজিট। আমরা একটা বলছি কাস্টমার অ্যাডভান্সেস ফর কনস্ট্রাকশন, আর একটা হলো আমাদের কাস্টমার ডিপোজিট, দুটো আলাদা, ঠিক আছে, দুটোকে আলাদাভাবে বলা হচ্ছে। কাস্টমার অ্যাডভান্সেস ফর কনস্ট্রাকশন আলাদা, আর কাস্টমার ডিপোজিট তো আমরা দেখছি যে এটার জন্য একটা রেস্ট্রিক্টেড অ্যাসেট আছে, সুতরাং এটাকে আলাদাভাবে ট্রিট করা হচ্ছে। আচ্ছা, তাহলে এবার আসলে লং টার্ম লায়াবিলিটিস। তাহলে লং টার্ম লায়াবিলিটিসের মধ্যে আমাদের দেখো, বন্ড ইস্যু বাই ইউটিলিটি আর ইউজুয়ালি সিকিউরড বাই দ্য প্লেজ অফ আ সার্টেন পোর্শন অফ দ্য ইউটিলিটিস রেভিনিউ, ঠিক আছে। তাহলে এই যে বন্ড যে ইস্যু করা হয়েছে ইউটিলিটির জন্য, এই বন্ডটাকে যে রিফান্ড করা হবে সেটার জন্য কি ইউটিলিটি রেভিনিউর এগেনস্টে তাকে সিকিউর করা হয়েছে, যে সার্টেন সিকিউরড বাই দ্য প্লেজ অফ দ্য সার্টেন পোর্শন, ঠিক আছে। The exact term of the pledge varying with the individual cases, bond of this nature are called revenue bond. তাহলে এই যে রেভিনিউ থেকে যে বন্ডটাকে পরিশোধের কথা চিন্তা করা হচ্ছে সেটাকে রেভিনিউ বন্ড বলা হচ্ছে। তাহলে লং টার্ম লায়াবিলিটিসে আমাদের এটা একটা আমরা রেভিনিউ বন্ড আমরা দেখাই। এটা ছাড়া দেখো, আমার কোনো লং টার্ম ইন্টার ফান্ড লোন যদি হয়, আমরা কিন্তু যখন জেনারেল ফান্ড করেছি, গভর্নমেন্টাল ফান্ডের মধ্যে জেনারেল ফান্ড করেছি, সেখানে কিন্তু আমাদের একটা উদাহরণ ছিল যে এন্টারপ্রাইজ ফান্ডকে একটা লোন দেওয়া হয়েছে লং টার্ম। আমরা দেখবো আমাদের ট্রানজ্যাকশনের মধ্যে এটা আছে, আমরা দেখবো। তাই লং টার্ম ইন্টার ফান্ড লোনস এরকম যদি প্রোভাইড করা হয়, সেটা আমাদের জেনারেল ফান্ড আর আদার ফান্ড থেকে সেটা আমাদের এই লং টার্ম লায়াবিলিটিসের হেডে আসবে। এছাড়া এই ক্যাপিটাল লিজ এগ্রিমেন্ট, যদি কোনো ক্যাপিটাল লিজ এগ্রিমেন্ট থাকে, এন্টারপ্রাইজ মে অ্যাকোয়ার অ্যাসেট, ঠিক আছে, এটাও এখানে আসবে। দ্য পোর্শন অফ দ্য ইন্টার ফান্ড লোন, এছাড়া রিকোয়ার্ড লিজ পেমেন্ট or bond or other debt issued to be paid within 1 year from the statement of net asset debt should be reported as a current liability. যেটা আমি কিছুক্ষণ আগে আমাদের যখন নন কারেন্ট অ্যাসেটের কথা বললাম, সেখানে কি ছিল বলেছি যে ডেট বা ঋণের যে অংশটুকু আমি এই অর্থ বছরে পরিশোধ করবো, সেই অংশটুকু আমরা নন কারেন্ট থেকে কারেন্টে ট্রান্সফার করছি, যেটা আমরা ইন্টারনাল সার্ভিস ফান্ডের ক্ষেত্রে আমরা দেখেছি। তাহলে এখানে সেই কথাটাই বলা হচ্ছে
যে সেটা হতে পারে কোনো বন্ড, সেটা হতে পারে ইন্টারনাল লোন হতে পারে, ইন্টারফান্ড লোন হতে পারে, লিজ পেমেন্ট হতে পারে, যেটাই হোক না কেন সেটা ওই অর্থ বছরে পরিশোধ করা হলে সেটাকে কারেন্ট লায়াবিলিটিতে ট্রান্সফার করতে হবে। দ্য রিমাইন্ডার, যেটা বাকি থাকবে, ইজ প্রপারলি রিপোর্টেড ইন দ্য লং টার্ম লায়াবিলিটি সেকশন। বাকিটুকু যেটাকে নন কারেন্ট অ্যাসেট সেটাকে আমরা এই লং টার্ম লায়াবিলিটি সেকশনে আমরা দেখাবো। ঠিক আছে? আচ্ছা, আর বলা হয়েছে লং টার্ম বন্ডস পেবল শুড বি রিপোর্টেড নেট অফ amortized discount or premium, or the unamortized discount or premium can be reported as an offset against the bonds payable at par on the statement of net asset. তাহলে এই যে আমাদের ডিসকাউন্টিং বা প্রিমিয়ামের যে অ্যামোর্টাইজেশনগুলো আছে সেগুলোকেও আমরা এখানে এটা কিভাবে করা হয় সেটা আমরা এখানে দেখব। এটা আসলে আমরা যখন নাকি ট্রানজ্যাকশনগুলো দেখব তখন তোমাদের জন্য আরও একটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসুন নেট অ্যাসেট। ঠিক আছে, নেট অ্যাসেটের মধ্যে দেখো ইনভেস্টেড ইন ক্যাপিটাল অ্যাসেট, নেট অ্যাসেট রিলেটেড, রেস্ট্রিক্টেড ফর পেমেন্ট অফ ডেট অ্যাসেট, আনরেস্ট্রিক্টেড, তিনটা আছে, তিনটা ক্যাটাগরি আছে। এই কথা এখানে বলা হয়েছে যে প্রোপ্রাইটারি ফান্ড রিপোর্টিং ইউজিং 3 নেট অ্যাসেট ক্যাটাগরি। একটা হলো ইনভেস্টেড ইন ক্যাপিটাল অ্যাসেট, নেট অর রিলেটেড ডেট, আর হলো রেস্ট্রিক্টেড, আর হলো আনরেস্ট্রিক্টেড। তাহলে একটা হলো ক্যাপিটাল অ্যাসেটের জন্য কতটুকু নেট অ্যাসেটকে অকুপাই করা হয়েছে, রেস্ট্রিক্টেডের জন্য কতটুকু অকুপাই করা হয়েছে, এবং বাকিটা হলো আনরেস্ট্রিক্টেড। তাহলে দেখো কি বলা আছে, রেস্ট্রিকশন মে বি প্লেসড বাই ল, রেগুলেশন অর কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট উইথ ক্রিয়েটর অর আদার আউটসাইড পার্টিস। ঠিক আছে, রেস্ট্রিকশন এখানে প্লেস করা হচ্ছে। আচ্ছা, আর বলেছে রেস্ট্রিকশন এটা কি, আর সিঙ্কিং ফান্ড ক্রিয়েটেড পারসুয়েন্ট টু আ বন্ড ইনডেঞ্চার ফর রিপেমেন্ট অফ রেভিনিউ বন্ড প্রিন্সিপাল। তাহলে এই যে রেস্ট্রিক্টেড যে অংশটুকু, যে কত মানে এই অংশটুকু দিয়ে কি করতে হবে, নেট অ্যাসেটের এই অংশটুকু দিয়ে তাকে বন্ড পেয়েবল করতে হবে। ঠিক আছে, এভাবে করা হয়। আর আমাদের যে বাকি যেটা আনরেস্ট্রিক্টেড সেটা বলেছে কি, আনরেস্ট্রিক্টেড নেট অ্যাসেট রিপ্রেজেন্ট দ্য রেসিডুয়াল অ্যামাউন্ট অফ দ্য নেট অ্যাসেট আফটার সেগ্রিগেট ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল অ্যাসেট, নেট অফ রিলেটেড ডেটস অ্যান্ড রেস্ট্রিক্টেড নেট অ্যাসেট। তাহলে আমাদের নেট অ্যাসেটের যে অংশটুকু, মানে আমরা যে নেট অ্যাসেট স্টেটমেন্টটা করছি, এই নেট অ্যাসেট স্টেটমেন্টে আমাদের অ্যাসেট মাইনাস লায়াবিলিটি করে আমাদের নেট অ্যাসেট রইল। তাহলে নেট অ্যাসেট পোর্শনটাকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা বলেছে ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল অ্যাসেট, মানে এই নেট অ্যাসেটের কতটুকু অংশ ক্যাপিটাল অ্যাসেটের জন্য প্রোভাইডের জন্য আছে, এগেনস্টে আছে আর কি। আর রেস্ট্রিক্টেড যেগুলো আমাদের বন্ড পেয়েবল বা কাস্টমার ডিপোজিট হয়ে যায়, যেটা আমাদের পরিশোধ করতে হবে, তার জন্য যে অংশটুকু রেস্ট্রিক্টেড আছে সেটা একটা পোর্শন। আর এই দুটোকে বাদ দেওয়ার পরে মানে তোমার নেট অ্যাসেটের যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা থেকে ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল অ্যাসেট এটা বাদ দিব, আর রেস্ট্রিক্টেড পোর্শনটা বাদ দিব। বাদ দিলে যেটা থাকছে সেটাকে আমরা বলছি আনরেস্ট্রিক্টেড। আনরেস্ট্রিক্টেড মানে হলো এই অ্যাসেটের এগেনস্টে কোনো কিছু রেস্ট্রিকশন নেই, এটা সে তার মানে ফ্রিডম আছে এটা এই অ্যাসেটটা ইউজ করার জন্য। তাহলে এই হলো আমাদের ওয়াটার ইউটিলিটি ফান্ড সম্পর্কে আমরা দেখলাম। আমরা অ্যাকচুয়ালি এই যে ওয়াটার ইউটিলিটি ফান্ডের নেট অ্যাসেটের যে স্টেটমেন্টটা, এটা আমরা আজকে একটু বোঝার চেষ্টা করলাম। রিজনটা হলো যে আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে বিভিন্ন টার্মগুলো যে এখানে ব্যবহার করা হয়েছে সেই টার্মগুলো মানেটা কি, যেগুলো নতুন নতুন টার্ম আছে। ঠিক আছে, তাহলে আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট ক্লাসে এই ওয়াটার ইউটিলিটি ফান্ডের ট্রানজ্যাকশনগুলো, আমরা 2010-এর নেট অ্যাসেট দেখেছি, আমরা এই ট্রানজ্যাকশন 2011 সালে কিছু ট্রানজ্যাকশন দেখবো। এই ট্রানজ্যাকশনের সাথে আমরা এই নেট অ্যাসেটের যে স্টেটমেন্টটা আছে এটাকে মেলানোর চেষ্টা করব, এবং বছর শেষে 2011 বছর শেষে আমরা আরেকটা নতুন নেট অ্যাসেট স্টেটমেন্ট করার চেষ্টা করব। তাহলে আমরা এন্টারপ্রাইজ ফান্ড সম্পর্কে একটা ভালো ধারণা পাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।